হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য লিগাল আড্ডা। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হলো কনস্টিটিউশনাল লয়ের আর্টিকেল 14 নিয়ে। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে তোমাদের একটা ছোট ইন্ট্রোডাকশন দিয়ে দিই যে আর্টিকেল 14 আসলে কী। তো ভারতীয় সংবিধানের আর্টিকেল 14 অনুযায়ী রাষ্ট্রের কোনো নাগরিককেই আইনের সমান সুযোগ এবং সমান সুরক্ষা প্রদানে বাধা দেওয়া যাবে না। অর্থাৎ দেশের প্রতিটি মানুষ আইনগতভাবে সমান মর্যাদা পাবে এবং আইন প্রয়োগের ক্ষেত্রে সকলকে সমানভাবে বিবেচনা করা হবে। সহজ ভাষায় বলতে গেলে দেশে সব মানুষের ওপর একই আইনই প্রযোজ্য। কারো প্রতি অন্যায়, পক্ষপাত, বৈষম্য বা বিশেষ সুবিধা দেওয়া যায় না। একই অবস্থার মানুষকে একই ধরনের আইনি সুরক্ষা পেতে হবে। এবারেই আর্টিকেল 14-এর মূল দুটি দিক আছে। একটি হলো ইকুয়ালিটি বিফোর ল আর অপরটি হলো ইকুয়াল প্রোটেকশন অফ ল। তো প্রথমে আমরা জানব ইকুয়ালিটি বিফোর ল আসলে কী। তো আইনের দৃষ্টিতে সবাই সমান, এটা তো আমরা সবাই জানি। রাষ্ট্রের চোখে ধনী, দরিদ্র, শক্তিশালী, সাধারণ রাজনীতিবিদ, ছাত্র, সাধারণ কর্মী, যেই হোক না কেন, সবার আইনি মর্যাদা সমান। এটাই হলো ইকুয়ালিটি বিফোর ল। এবার ইকুয়াল প্রোটেকশন অফ ল হলো একই ধরনের পরিস্থিতিতে থাকা মানুষের সমান আইনগত সুবিধা দেওয়া হবে। মানে একই ক্যাটাগরির মানুষদের সমান আইনি আচরণ করা বাধ্যতামূলক। এই দুটি হলো আমাদের আর্টিকেল 14-এর মেন কম্পোনেন্টস। তবে একটা কথা বলে রাখি, আর্টিকেল 14 কিন্তু সবসময় একেবারে পরিপূর্ণ বা অ্যাবসলিউট নয়। তত্ত্ব অনুযায়ী সবাই সমান, কিন্তু বাস্তবে বিশেষ কিছু ক্ষেত্রে যুক্তিযুক্তভাবে বৈষম্য করা যায়, আর এটাকেই বলা হয় রিজনেবল ক্লাসিফিকেশন। এর উদ্দেশ্য হলো দুর্বল এবং উপেক্ষিত শ্রেণীকে উন্নতির সুযোগ করে দেওয়া। যেমন ধরো, আমরা সকলেই জানি 60 বছরের বেশি বয়সীদের জন্য বাস ভাড়া বা ট্রেন ভাড়ায় ছাড় থাকে। তারপর SC/ST শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বা বিশেষ সুযোগ থাকে। প্রতিবন্ধীদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ থাকে। এই সব সুবিধাই দেওয়া হয় ভালো উদ্দেশ্যে, তাই এগুলো আইনগতভাবে বৈধ, আর এটাকে বলা হয় পজিটিভ ডিসক্রিমিনেশন। এবার কিছু ইম্পর্টেন্ট কেস ল নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার 1, ইপি রোয়াপ্পা ভার্সেস স্টেট অফ তামিলনাড়ু। এই মামলায় সুপ্রিম কোর্ট বলে যে বৈষম্য এবং স্বৈরাচার মূলত একই জিনিস। কোনো সরকারি সিদ্ধান্ত যদি যুক্তিহীন এবং পক্ষপাতমূলক হয়, তবে সেটা আর্টিকেল 14 লঙ্ঘন হিসেবে গণ্য হবে। একটা ছোট উদাহরণের সাহায্যে আমরা এই কেস লটাকে বোঝার চেষ্টা করব। ধরো, দুইজন সমান যোগ্যতার প্রার্থী থাকলে রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে কোনো একজনকে চাকরি দেওয়া হলো, তবে সেটা হবে কিন্তু আর্টিকেল 14 ভঙ্গ করা। নাম্বার 2, মেনকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই মামলায় সুপ্রিম কোর্ট ঘোষণা করে যে আর্টিকেল 14, 19 এবং 21 একে অপরের সাথে যুক্ত। তাই সরকারের প্রতিটি সিদ্ধান্ত হতে হবে ন্যায্য, যুক্তিসঙ্গত এবং আইনি প্রক্রিয়া মেনে। এরও একটা উদাহরণ দিয়ে আমরা বুঝব। ধরো, কোনো কারণ না জানিয়ে কারো পাসপোর্ট বাতিল করলে তা অন্যায় এবং আর্টিকেল 14-এর বিরোধী হিসেবে ধরা হবে। নাম্বার 3, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস আনোয়ার আলী সরকার। এই মামলায় কোর্ট বলে যে সরকার চাইলে বিভিন্ন মানুষের জন্য ভিন্ন নীতি বা শ্রেণীবিভাগ করতে পারে, কিন্তু এই বিভাজনের যথার্থ কারণ থাকা অত্যন্ত জরুরি। এর একটা উদাহরণ বলি। ধরো, একই অপরাধে দুই আসামির মধ্যে যে কোনো একজনকে বিশেষ কোর্টে এবং অন্যজনকে সাধারণ কোর্টে পাঠানো হলে তা অসঙ্গত এবং আর্টিকেল 14 লঙ্ঘন হিসেবে ধরা হবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আশা করি খুব সহজেই সকলের কাছে বিষয়টি বোঝাতে পেরেছি। এছাড়াও তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।